আজকের মক টেস্ট নিয়ে আসা হয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে। এটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের পার্ট 2। এর আগে পার্ট 1 হয়ে গেছে, আর এর সাথে সাথে ভূগোল ও ইতিহাসের একটা করে মক টেস্ট হয়ে গেছে। যাদের দেখার ইচ্ছা তার ডেসক্রিপশন বক্সে চেক করে নেবে, লিঙ্ক দেওয়া রয়েছে। এই মক টেস্টগুলো হচ্ছে আগামীতে যে বিভিন্ন পরীক্ষাগুলো হতে যাচ্ছে, ডাব্লিউবিপি, কেপি, এসএসসি, জিডি, এই পরীক্ষাগুলোকে কেন্দ্র করে এই মক টেস্টকে সাজানো হয়েছে। অবশ্যই এই পরীক্ষাগুলো অতি সত্বর হতে যাবে। ওবিসি কেস বেশি দিন কিন্তু চলবে না। এই কেসটা সমাধান হলেই পরীক্ষাগুলো আয়োজিত হবে। আজকে রাষ্ট্রবিজ্ঞান থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, সংবিধানের 370 নম্বর আর্টিকেল 370, 370 নম্বর অনুচ্ছেদ অবলুপ্তির জন্য নিম্নলিখিত কোন রাজ্যের সাংবিধানিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে? তো আমরা সকলেই জানি এই অনুচ্ছেদ 370 নিয়ে, ধারা বিলুপ্তি নিয়ে পুরো ভারতবর্ষ জুড়ে একটা সে সময় ঝড়ের সৃষ্টি হয়েছিল। তো আমরা প্রত্যেকেই জানি এটা হচ্ছে সঠিক উত্তর হবে অপশন বি। জম্মু কাশ্মীরের সাথে এই ধারাটি হচ্ছে সম্পর্কিত। এর ব্যাখ্যায় কী রয়েছে? এর ব্যাখ্যাতে রয়েছে হচ্ছে 370 ধারা সংবিধানের অন্তর্ভুক্ত হয়েছিল 1949 সালের 17ই অক্টোবর। তারপরে সেখানে হচ্ছে ভারতের সংবিধান বহির্ভুক্ত একটা সংবিধান সেখানে অন্তর্ভুক্ত ছিল, মানে জম্মু কাশ্মীরের আলাদা একটা সংবিধান ছিল ভারতের সংবিধান থেকে, সেখানে লাগু ছিল না। শুধু সেখানে মাত্র অনুচ্ছেদ 1 যেটা ধারা, যে ভারত হচ্ছে এটা রাজ্যের একটা ঐক্য ইউনিয়ন, এই ধারাটা সেখানে লাগু ছিল, আর সেখানে একটা আলাদা সংবিধান চালু ছিল। এরপরে 2019 সালে কেন্দ্রীয় আইনসভায় বিল পাস করে আমরা জানি যে 370 ধারাকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে সেখান থেকে। আর আজকে কাশ্মীর অনেকটাই শান্ত রয়েছে, জম্মু কাশ্মীর। এখানে এই ব্যাখ্যাগুলো লেখা রয়েছে। এখানে লেখা রয়েছে যে 1949 সালে 17ই অক্টোবর আইন করে বাতিল করা হয়েছে। জম্মু কাশ্মীরকে ভারতীয় সংবিধানের আওতামুক্ত রাখা হয়েছিল, আর সেখানে শুধু ভারতীয় সংবিধানের ধারা 1কেই সেখানে লাগু করা হয়েছিল। কারণ ধারা 1-এ রয়েছে যে রাজ্যগুলো যে রয়েছে এই রাজ্যগুলো মিলে একটা দেশ তৈরি করেছে হচ্ছে ভারত। তো ভারত হচ্ছে রাজ্যগুলো একটা সমূহ, ইউনিয়ন, এটা হচ্ছে রাখতেই হবে, নাহলে তো কাশ্মীর ভারত থেকেই বাইরে চলে যাবে, তাই না? তাই জন্য আর এইটা বাদ দিয়ে জম্মু কাশ্মীরে একটা আলাদাই সংবিধান চালু ছিল। কোনোদিন জম্মু কাশ্মীর ইতিহাস আলোচনা হলে সেখানে বলা হবে। এরপরে 2019 সালে কেন্দ্রীয় আইনসভায় বিল পাস করে রাষ্ট্রপতির সম্মতি করে জম্মু কাশ্মীরে বিশেষ অধিকার সম্পন্ন 370 ধারাকে কী করা হয়েছে? বিলোপ করা হয়েছে, এবং সেখানে ভারতের সবই আইন কানুন সমস্ত কিছু লাগু রয়েছে। এই ছিল এখান থেকে ব্যাখ্যা। আরও দেওয়া রয়েছে, জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছে ওমর আবদুল্লাহ। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য জম্মু কাশ্মীরকে পৃথিবীর স্বর্গ বলা হয়ে থাকে। জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের প্রথম মুখ্যমন্ত্রী মানে হচ্ছে জম্মু কাশ্মীর, লাদাখ সহ একটা কেন্দ্রশাসিত অঞ্চল ছিল, কিন্তু 2019 সালের পরে লাদাখ একটা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে যায়, আর জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল আলাদা হয়ে যায়। এখান থেকে দুটো কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হয়। তো নতুন যে আবার গঠন করা হলো একটা কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরকে নিয়ে শুধু, তো এই জম্মু কাশ্মীরের ফার্স্ট মুখ্যমন্ত্রী হচ্ছে ওমর আবদুল্লাহ। দ্বিতীয় নম্বর প্রশ্ন, জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইন কোন বছরে পাস করা হয়েছিল? কাশ্মীর রিঅর্গানাইজেশন অ্যাক্ট কবে পাস করা হয়েছিল? এর সঠিক উত্তর হবে 2019 সাল। 2019 সালে জম্মু কাশ্মীর রিঅর্গানাইজেশন বা পুনর্গঠন আইন পাস করা হয়েছিল। এখানে রয়েছে, পূর্বে কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর একটাই ছিল, 2019 সালে পুনর্গঠিত করে একটিকে জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়, এবং ওখান থেকেই আলাদা করে লাদাখকে একটা কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হয়। লাদাখ হচ্ছে বর্তমানে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের। পরবর্তী প্রশ্ন, লোকসভায় আসন সংখ্যা কত? এটা প্রত্যেকেরই মুখস্থ। লোকসভায় আসন সংখ্যা হচ্ছে 545 জন, 545টি। এখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে যে লোকসভা ভারতীয় সংসদের নিম্নকক্ষ। এই কক্ষের প্রতিনিধি 550 জন। এই কক্ষের সদস্যের কার্যকাল মেয়াদ হচ্ছে 5 বছর। এটি হচ্ছে অস্থায়ী কক্ষ, অর্থাৎ 5 বছর কার্যমেয়াদ পূর্ণ হলে আবার নির্বাচন হয়, আবার নতুন করে ভোট হবে, সেখানে ভোটে জিতে এসে আবার সংখ্যাগরিষ্ঠ দল যেটা হবে সেটা আবার 5 বছরের জন্য নিজের সরকার গঠন করবে, আবার 5 বছর পূর্ণ হয়ে গেলে আবার লোকসভা কী হয়ে যায়? ভঙ্গ হয়ে যায়। এখানে লেখা রয়েছে 550। জম্মু কাশ্মীর যেমন আছে, তো এখানেও কিছু সিট আছে। তো বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চল থাকার জন্য এখান থেকে তো নির্বাচিত হয়ে আসতে পারছে না, যার জন্য এগুলোকে সাসপেন্ড করে রাখা হয়েছে, আর 545টাই সিট ধরা হয়। আগে 552 জন ছিল। 110তম সংবিধান সংশোধনে 2টি অ্যাংলো ইন্ডিয়ানকে মনোনয়ন বাতিল করা হয়েছে। এরপরে রাজ্যসভার ব্যাখ্যা। রাজ্যসভা হচ্ছে ভারতীয় সংসদের উচ্চকক্ষ, এটি হচ্ছে স্থায়ী কক্ষ। এর 1/3 সদস্যর কার্যকাল প্রতি বছর কী হয়ে যায়? পূর্ণ হয়ে যায়, মানে 3
1/3 ভাগ হচ্ছে প্রতি বছর এখান থেকে কার্যকাল শেষ হয়ে যায় এবং পুনরায় নির্বাচিত হয়ে আবার রাজ্যসভায় ফিরে আসে, যার জন্য এটা হচ্ছে স্থায়ী কক্ষ। এটা হচ্ছে একবারে ভঙ্গ হতে পারে না। রাষ্ট্রপতি 12 জন সদস্যকে মনোনীত করতে পারেন, যেমন খেলাধুলা থেকে, শিল্প থেকে, বিজ্ঞান থেকে, প্রভৃতি থেকে। ভারতের সংসদের 3টি অঙ্গ, লোকসভা, রাজ্যসভা আর রাষ্ট্রপতি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সংসদের কয়টি অঙ্গ? সংসদের অঙ্গ হচ্ছে লোকসভা, রাজ্যসভা এবং বিধানসভা। ভারতের সংবিধান প্রণয়ন, কার্যকর ও গ্রহণের উৎস হচ্ছেন কে? ভারতের সংবিধান কাদের দ্বারা প্রণয়ন করা হয়েছে আর কার্যকর করা হয়েছে? গণপরিষদের দ্বারা, ভারতের জনগণ দ্বারা, ব্রিটিশ পার্লামেন্ট নাকি গণপরিষদের সভাপতির দ্বারা? এর সঠিক উত্তর হবে ভারতের জনগণ দ্বারা। এখানে দেওয়াই রয়েছে। ভারতের সংবিধানের প্রস্তাবনার প্রথম ভাগেই বলা রয়েছে, আমরা ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম। কারা? আমরা, জনগণ। নিজেদেরকেই অর্পণ করছি। পরের প্রশ্নে বলা হয়েছে, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে প্রতিটি রাজ্যের জন্য একজন করে রাজ্যপালের অধিকার দেয়? তো এটা কত নম্বর অনুচ্ছেদ হবে? এটা হবে অনুচ্ছেদ 153, আর্টিকেল 153। আর্টিকেল 153-তে বলা হয়েছে যে রাজ্যের জন্য একজন করে রাজ্যপাল, মানে প্রতিটা ভারতের অঙ্গরাজ্যের জন্য একজন করে রাজ্যপাল থাকবে, আর তিনি হচ্ছে রাজ্যের প্রধান এবং প্রথম ব্যক্তি। আর ভারতের প্রধান এবং প্রথম ব্যক্তি হচ্ছে রাষ্ট্রপতি। সেই মতোই রাজ্যের কোনো প্রথম আর প্রধান ব্যক্তি হচ্ছে রাজ্যপাল। অনুচ্ছেদ 154-তে বলা রয়েছে, রাজ্যপাল হচ্ছে কার্যনির্বাহীর ক্ষমতার প্রধান। কার্যনির্বাহী ক্ষমতার প্রধান, কিন্তু বাস্তবে ক্ষমতা কে ভোগ করেন? বাস্তবে ক্ষমতা ভোগ করেন হচ্ছে মুখ্যমন্ত্রী। ঠিক সেই রকমভাবে কেন্দ্রে কার্যনির্বাহী ক্ষমতার প্রধান হচ্ছে রাষ্ট্রপতি, কিন্তু বাস্তবে সমস্ত ক্ষমতা ভোগ করেন হচ্ছে প্রধানমন্ত্রী। অনুচ্ছেদ 155 বলা হয়েছে, রাজ্যপালের নিয়োগ সম্পর্কে এখানে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি হচ্ছে প্রতিটি রাজ্যপালকে বিভিন্ন রাজ্যে হচ্ছে নিয়োগ করতে পারেন। অনুচ্ছেদ 156-তে রয়েছে, রাজ্যপালের কার্যমেয়াদ, কার্যকাল কত হবে? তো এটা হচ্ছে রাষ্ট্রপতির উপর নির্ভর করে, কোনো রাজ্যে রাজ্যপালের কার্যকাল বা উনি কতদিন পর্যন্ত সেই রাজ্যে, সংশ্লিষ্ট রাজ্যে থাকবেন, সেটা সম্পূর্ণটাই নির্ভর করে হচ্ছে রাষ্ট্রপতির ওপর। রাষ্ট্রপতি অর্থাৎ প্রধানমন্ত্রীর ওপর। সেই রাজ্যপাল সেই রাজ্যের মধ্যে কতটা ভালো কাজ করতে পারছেন, কতটা ভালো সরকারকে সামলাতে পারছেন, দেখতে পারছেন, রিপোর্ট জমা করতে পারছেন, সেই হিসাবে প্রধানমন্ত্রী হচ্ছে ডিসাইড করবেন এবং প্রধানমন্ত্রী হচ্ছে রাষ্ট্রপতিকে অনুমতি দেবেন। এটা হচ্ছে আমাদের ভারতের বৈশিষ্ট্য। আর 157 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে রাজ্যপালের যোগ্যতা সমূহ, রাজ্যপাল হওয়ার জন্য কী কী যোগ্যতা লাগবে। তো ওনাকে ভারতের নাগরিক হতে হবে প্রথমত, পাগল দেউলিয়া হওয়া যাবে না, এগুলো সব যোগ্যতা রয়েছে এখানে, সমস্তটাই ব্যাখ্যা দেওয়া রয়েছে। ইচ্ছে হলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। পরবর্তী প্রশ্ন, রাজ্যের বিধানসভাতে 2টি অধিবেশনের মধ্যে সর্বাধিক কত দিনের অন্তর থাকে? 3 মাস, 2 মাস, 6 মাস নাকি 1 বছর? তো রাজ্যের বিধানসভাতে 2টি অধিবেশনের মধ্যে সর্বাধিক অন্তর থাকে হচ্ছে 6 মাসের। ব্যাখ্যা এখানে রয়েছে। 174 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, রাজ্যপালের নির্দিষ্ট অধিবেশন রাখবেন রাজ্যের মধ্যে, কোনো দরকার পড়তে পারে, বা আমরা জানি যেগুলো বাজেট অধিবেশন হয়, বর্ষাকালীন বা গ্রীষ্মকালীন অধিবেশন হয়, শীতকালীন অধিবেশন হয়। এছাড়াও যদি রাজ্যপাল প্রয়োজন মনে করেন যে কোনো সময় অধিবেশন ডাকার দরকার রয়েছে, কোনো আলোচনা করার দরকার রয়েছে, তাহলে রাজ্যপাল অবশ্যই অধিবেশন ডাকতে পারেন। আর এখানে দেওয়া রয়েছে, এটা হচ্ছে কেন্দ্রের রাষ্ট্রপতি সংসদের যে কোনো কক্ষের অধিবেশন আহ্বান করতে পারেন, স্থগিত রাখতে পারেন, আবার লোকসভা ভঙ্গও করতে পারেন। এতগুলো অধিকার দেওয়া রয়েছে আমাদের রাষ্ট্রপতির হাতে। ভারতের সংসদের 1 বছরে 3টি অধিবেশন হয়। কী কী অধিবেশন হয়? তো একটা বাজেট অধিবেশন হয় ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত, শীতকালীন অধিবেশন হয় জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত, তৃতীয় হচ্ছে শীতকালীন অধিবেশন, আচ্ছা দ্বিতীয় নম্বর হচ্ছে গ্রীষ্মকালীন, ভুল করে হয়তো শীতকালীন বলে দিয়েছি। দ্বিতীয় হচ্ছে গ্রীষ্মকালীন অধিবেশন, যেটা জুলাই থেকে সেপ্টেম্বর, আর শীতকালীন অধিবেশন হচ্ছে নভেম্বর থেকে ডিসেম্বর। এখানে দেখা যাচ্ছে সবথেকে দীর্ঘতম অধিবেশন হচ্ছে বাজেট অধিবেশন। বাজেট অধিবেশন যেটা ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত হয়, এটাই হচ্ছে সবথেকে দীর্ঘতম। আর সবথেকে যদি স্বল্প সময়ের জন্য বলা হয় তাহলে শীতকালীন অধিবেশন, যেটা নভেম্বর থেকে ডিসেম্বর। এরা 1 মাসও চলে না এই অধিবেশন। পরবর্তী প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত কোন ব্যক্তি ভারতের রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন? ভারতের রাষ্ট্রপতি এদের মধ্যে কাকে হচ্ছে নিয়োগ করেন? অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, রাজ্যের রাজ্যপাল, উপরের সবকটি। এর সঠিক উত্তর হয়ে যাবে উপরের সবকটি। উপরের সবকটি হচ্ছে রাজ্যপাল দ্বারা নিযুক্ত হন। অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া আমরা জানি এটা হচ্ছে ভারতের সংবিধানে 76 নম্বর অনুচ্ছেদে দেওয়া রয়েছে। কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া এটা হচ্ছে সংবিধানের
148 থেকে 152তম অনুচ্ছেদে রয়েছে। আর রাজ্যের রাজ্যপাল তো আমরা একটু আগেই দেখলাম। তো এরা প্রত্যেকেই হচ্ছে রাজ্যপাল দ্বারা নিয়োগপ্রাপ্ত হন। অনুচ্ছেদ 76 এখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে অনুযায়ী হচ্ছে কেন্দ্র সরকারের মানে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি হচ্ছে সরকারের প্রধান আর প্রথম যে আইনি যে সহায়তা দান করেন তাকে হচ্ছে নিয়োগ করবেন। কারণ সরকার বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্প আনেন বা কিছু কিছু জিনিস হচ্ছে করতে থাকেন। তো এই জিনিসগুলো হচ্ছে আইনত সম্মত কিনা বা আইনি কোনো জটিলতা তৈরি হতে পারে কিনা, এই বিষয়গুলোকে হচ্ছে উনি সাহায্য দান করতে পারেন। এছাড়া হচ্ছে অ্যাটর্নি জেনারেল এজি ভারতের সংসদেও গিয়ে বসতে পারেন এবং সেখানে যে আলোচনা হচ্ছে সেগুলোতে অংশগ্রহণ করতে পারেন, কিন্তু তিনি সেখানে ভোট প্রয়োগ করতে পারেন না। কেন ভোট প্রয়োগ করতে পারেন না? কারণ তিনি কোনো সদস্য নন। তিনি তো ভোটে আর নির্বাচিত হয়ে আসেননি যে ভোট প্রয়োগ করতে পারবেন। তো তিনি সেখানে আইনসভাতে মানে সংসদে গিয়ে হচ্ছে অংশগ্রহণ করতে পারেন আলোচনায়, কিন্তু ভোট প্রয়োগ করতে পারেন না। অনুচ্ছেদ 148 সিএজি সম্পর্কে বলা হয়েছে। সিএজি মানে ক্যাগ। ক্যাগ হচ্ছে কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি সিএজিকে নিয়োগ করে থাকেন। এর কার্যমেয়াদ হচ্ছে 6 বছর বা 65 বছর পর্যন্ত। রাষ্ট্রপতির ইচ্ছা অনুসারে ইনি হচ্ছে নিজের পদের মধ্যে থাকেন। সিএজি সরকারের যে কোনো খরচ সম্পর্কিত তথ্য অনুসন্ধান করে রাজ্য সরকারের আর কেন্দ্র সরকারের কোথায় কত টাকা খরচ হচ্ছে, যে বাজেটগুলো অ্যালোকেট করা হচ্ছে সেগুলো বাজেটের কোথায় কত টাকা কী খরচ হচ্ছে সেগুলো হচ্ছে অনুসন্ধান করে সিএজি, আর এর রিপোর্ট তুলে দেয় হচ্ছে কেন্দ্র সরকার হলে সেটা রাষ্ট্রপতির হাতে এবং রাজ্য সরকার হলে সেটা রাজ্যপালের হাতে রিপোর্ট তুলে দেয়। এবং এটা নিয়ে তারপরে রাজ্যপাল যদি থাকে তাহলে এটা বিধানসভাতে পরবর্তীতে অধ্যক্ষের মাধ্যমে বিধানসভায় পেশ করা হয়। আর যদি কেন্দ্র সরকারে থাকে তাহলে কেন্দ্র সরকারের সংসদের অধ্যক্ষের মাধ্যমে সংসদের সভাতে পেশ করা হয়, লোকসভায়, রাজ্যসভায়। এখানে দেওয়া রয়েছে ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল হচ্ছেন আর ভেঙ্কটরমণী, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, এবং ভারতের সিএজি হচ্ছেন বর্তমান কে সঞ্জয় মূর্তি। তো এরা দুজন হচ্ছে আমাদের ভারতের প্রধান এখন ব্যক্তি, ভারতের অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরমণী এবং সিএজি হচ্ছেন কে সঞ্জয় মূর্তি। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের পঞ্চায়েতে যে ব্যবস্থা রয়েছে, পঞ্চায়েত ব্যবস্থা, সেটি কটি স্তরে রয়েছে? 5টি, 2টি, 4টি, 3টি। ডাব্লিউবিপি 2016 প্রশ্ন। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার কয়টি স্তর রয়েছে? পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার 3টি স্তর রয়েছে। গ্রাম স্তরে গ্রাম পঞ্চায়েত, ব্লক স্তরে পঞ্চায়েত সমিতি এবং জেলা স্তরে হচ্ছে জেলা পরিষদ। অবশ্যই ব্যাখ্যা দেওয়া রয়েছে। 1957 সালে বলবন্ত রায় মেহতা কমিটি গঠন করা হয় এবং এই কমিটির সুপারিশ ক্রমে 2 অক্টোবর 1959 সালে রাজস্থানের নাগৌর জেলাতে প্রথম পঞ্চায়েত ব্যবস্থা শুরু করা হয়েছিল। কোন জেলাতে? অবশ্যই নাগৌর জেলাতে। কোথাকার? রাজস্থানের। বলবন্ত রায় মেহতা সমিতির সুপারিশে পঞ্চায়েত ব্যবস্থাকে ত্রিস্তরীয় করা হয়েছিল। 1973 সালের আইন অনুসারে পঞ্চায়েত ব্যবস্থাকে কী করা হয়? ত্রিস্তরীয়। প্রথমে চতুর্স্তর ছিল, 4টা স্তর ছিল, এটাকে হচ্ছে 1973 সালে আইন করে 3টা স্তর করে দেওয়া হয়। কিন্তু যখন 3টা স্তর পুরো ভারতে শুরু করা হয়েছিল, পশ্চিমবঙ্গে 4টাই স্তর ছিল। পশ্চিমবঙ্গে আবার পরবর্তীতে 1978 সালে 3টা স্তর করা হয়। গ্রাম স্তরে গ্রাম পঞ্চায়েত রয়েছে, পঞ্চায়েত সমিতি রয়েছে ব্লক স্তরে, আর জেলা পরিষদ রয়েছে জেলা স্তরে। 1992 সালে 73তম সংবিধান সংশোধনীর দ্বারা পঞ্চায়েত ব্যবস্থাকে সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটি একাদশ তফসিলে রয়েছে। আমরা জানি আমাদের 12টা তফসিল রয়েছে, তার মধ্যে একাদশ তফসিলে হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে রয়েছে। কোশ্চেন নাম্বার 9, রাজ্যসভায় সভাপতিত্ব কে করেন? রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার। রাজ্যসভা কী জিনিস? ভারতের সংসদের 2টি কক্ষ রয়েছে, ওই 2টি কক্ষের মধ্যে একটা হচ্ছে রাজ্যসভা, একটা হচ্ছে লোকসভা। লোকসভায় অধ্যক্ষ করেন হচ্ছে স্পিকার, আর রাজ্যসভায় কে অধ্যক্ষ করেন? রাজ্যসভায় অধ্যক্ষ করেন হচ্ছে উপরাষ্ট্রপতি। ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকার বলে হচ্ছে সভাপতিত্ব করে থাকেন। তিনি রাজ্যসভার কোনো সদস্য নন। তিনি যেহেতু উপরাষ্ট্রপতি আর ভারতের সংবিধানে রয়েছে যিনি উপরাষ্ট্রপতি হবেন তিনি হচ্ছে রাজ্যসভায় সভাপতিত্ব করবেন। তো যিনি উপরাষ্ট্রপতি আছেন বর্তমানে আমাদের জগদীপ ধনকর মহাশয় সাহাব, 14তম ভাইস প্রেসিডেন্ট উপরাষ্ট্রপতি, ইনি হচ্ছে এখন বর্তমানে রাজ্যসভায় সভাপতিত্ব করে চলেছেন। এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। অনুচ্ছেদ 64 অনুসারে পদাধিকার বলে উপরাষ্ট্রপতি রাজ্যসভার সভাপতিত্ব চেয়ারম্যান করেন, কিন্তু তিনি রাজ্যসভার কোনো সদস্য নন, মানে তিনি কিন্তু নির্বাচন হয়ে আসেননি। লোকসভায় সভাপতিত্ব হন করেন কে? লোকসভাতে স্পিকার করেন। লোকসভার সদস্যদের মধ্যে থেকে একজনকে স্পিকার বা অধ্যক্ষ নির্বাচন করা হয়। লোকসভার ভোটে জেতার পরে যতজন সদস্য আসছে ওর মধ্যে থেকে একজনকে স্পিকার বা অধ্যক্ষ নির্বাচন করা হয়। বর্তমানের স্পিকার হচ্ছে আমাদের ওম বিড়লা মহাশয়। প্রধানমন্ত্রী হচ্ছে নীতি আয়োগের চেয়ারম্যান। প্রধানমন্ত্রী নীতি আয়োগের চেয়ারম্যান। লাস্ট কোশ্চেন, রাজ্য বিধানমণ্ডল বা বিধান ভবন এর কোনো কক্ষের সদস্য না হয়েও কোনো ব্যক্তি কত সময় পর্যন্ত মন্ত্রী থাকতে পারতেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন।
বিধানমণ্ডল বা বিধান ভবন, আমাদের দেশে যেমন ভারতের সংসদ বলা হয় ওরকম রাজ্যেরটাকে বলা হয় বিধান ভবন বা বিধানমণ্ডল। তো বিধান ভবনের কোনো কক্ষ মানে একটা হচ্ছে বিধানসভা আর একটা হচ্ছে বিধান পরিষদ। তো আমাদের বেশিরভাগ রাজ্যেই ভারতে বিধান পরিষদ নেই, পশ্চিমবঙ্গেও নেই বিধান পরিষদ, আগে ছিল তারপরে সমাপ্ত করে দেওয়া হয়েছে, এখন বিধানসভা রয়েছে শুধু। তো এইগুলোর হচ্ছে সদস্য না হয়েও মানে ভোটে যেতে নেই, তারপরেও মন্ত্রী আছে, ভোটে না জিতেও মন্ত্রী আছে। এমন কতদিন পর্যন্ত থাকতে পারে কোনো ব্যক্তি? যেমন হচ্ছে 6 মাস পর্যন্ত সর্বাধিক থাকতে পারে। যখন আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী ফেব্রুয়ারি 2025 যখন নির্বাচন হয়েছিল নন্দীগ্রাম থেকে তিনি জিততে পারেননি, এরপরেও কিন্তু তিনি মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছে, আমরা প্রত্যেকেই জানি। আর সেই সময় হচ্ছে যারা অজ্ঞ বিজ্ঞ রাষ্ট্রবিজ্ঞানে তারা হচ্ছে প্রশ্ন তুলেছিল যে ভোটে না যেতেও কী করে শপথ গ্রহণ করছে, মুখ্যমন্ত্রী হয়ে গেল। তো কী করে হয়ে গেল এর ব্যাখ্যা এখানেই দেওয়া রয়েছে। কী করে হয়ে গেল বলতে এখানেই দেওয়া রয়েছে যে অনুচ্ছেদ 75 অনুসারে আর অনুচ্ছেদ 164 অনুসারে, 75 অনুসারে কেন্দ্র সরকার, 64 অনুসারে 164 অনুসারে হচ্ছে রাজ্য সরকার। মানে রাজ্যে কোনো মন্ত্রী লাগাতার 6 মাস পর্যন্ত সংসদ বিধানমণ্ডলের সদস্য না হয়েও মন্ত্রী থাকতে পারে, কিন্তু এই সময় 6 মাস যদি কেটে যায় তাহলে তাকে মন্ত্রীপদ ত্যাগ করতে হবে। আর নয়তো 6 মাসের মধ্যে হচ্ছে কোনো কেন্দ্র থেকে ওকে নির্বাচন হয়ে আসতে হবে। যেমন আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন ভবানীপুর থেকে নির্বাচিত হয়ে এসেছেন এবং তিনি মুখ্যমন্ত্রী অবশ্যই হয়ে আছেন এখনও। যদি সেখান থেকেও না পারতেন তাহলে 6 মাস যদি অতিক্রান্ত হতো তাহলে তাকে মুখ্যমন্ত্রী পদ অবশ্যই ত্যাগ করে দিতে হতো। তো এই ছিল আমাদের 10টা প্রশ্ন। আশা করছি প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, ভালো লেগেছে। আগের যে আমাদের মক টেস্টগুলো হয়ে গেছে ইতিহাস থেকে, ভূগোল থেকে, এটা রাষ্ট্রবিজ্ঞানের 2য় নম্বর, যারা এগুলো দেখেনি অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চেক করে নিও। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।